হ্যালো এভরিওয়ান, অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস 2 এর আরও একটা নতুন অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা মূলত আজকের এই ভিডিওতে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একাধিক চলক বিশিষ্ট ফাংশনের চরম মান। এটা আপনাদের তিতাস বইয়ের অধ্যায় 7 নামে পরিচিত আর কি, অর্থাৎ তিতাস বইয়ের আমরা অধ্যায় 7টাকে সলভ করব। তো এই অধ্যায়টা আমরা কি করব, এই অধ্যায়টার পুরাটা একটা প্লেলিস্ট তৈরি করব, যেখানে স্টেপ বাই স্টেপ আমরা সহজ থেকে একটু কঠিনের দিকে ধাবমান হব আর কি। তো এখানে আমাদের মূলত দুই ধরনের থাকবে, দুই ধরনের ফাংশনের লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মান বের করতে বলবে। দুইটা স্টেপ, মানে দুই ধরনের। প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপ হলো মানে একটা টাইপ আমাদের থাকবে দুই চলকের লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মান বের করার বিষয়। আর আমাদের পরবর্তী স্টেপে থাকবে কি তিন চলক, অর্থাৎ এখানে আমাদের এক্স ওয়াই জেড এই তিনটা চলক আমাদের থাকবে। তো শুরুতে আমরা দুই চলক বিশিষ্ট ফাংশনের লঘিষ্ঠ মান বের করব। আচ্ছা, এখন আমি আপনাদের সুবিধার্থে প্রথমেই কিছু বেসিক এখানে আপনাদের সুবিধার্থে আমি লিখে দিয়েছি। তো এগুলো যদি আপনারা মনে রাখেন, মানে বইতে কিন্তু একটু এলোমেলোভাবে দেওয়া আছে, আপনাদের মানে এত ডিটেলসে যাওয়ার প্রয়োজন নাই। আমাদের এই অধ্যায়ের যে সূত্র আছে, সূত্রের যে প্রমাণ আছে, ল্যাগ্রান্সের যে আকার আছে, সেগুলো আমরা অন্য একটা ভিডিওতে দেখাবো। কিন্তু আমরা মূলত এটার একটা প্লেলিস্ট বলতে আমাদের অনুশীলনীর যে ম্যাথগুলো থাকবে বা উদাহরণের যে ম্যাথগুলো থাকবে, যেগুলো ম্যাথ হিসেবে পরীক্ষায় আসে, আমরা মূলত ওইগুলোরই সলভ করব। আর এগুলার যে প্রমাণ টাইপ যেগুলো আছে আমাদের উপপাদ্য, এগুলো আমরা অন্য একটা ভিডিওতে দেখাবো। আচ্ছা, তো আপনাদের সুবিধার্থে আমি অল্প কিছু কথা এখানে লিখে দিয়েছি সংক্ষেপ আকারে। যদি আপনারা এই কথাগুলো মনে রাখেন বা এই বিষয়গুলো মনে রাখেন, তাহলে অবশ্যই এই অধ্যায়ের ম্যাথ সলভিংয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, শুরুতে আমরা যেটা বলছি যে যদি আমাদের এখানে দুই চলক বিশিষ্ট ফাংশন থাকে, সেক্ষেত্রে লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মান নির্ণয়ের জন্য আমাদের কি করতে হবে? ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু 0 আর ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু 0। আচ্ছা, এখন লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মানের ক্ষেত্রে কেন আমাদের ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 বলি আমরা, বা আমাদের ঢালটা ইকুয়াল টু, যেহেতু আমরা জানি কিন্তু আগে থেকেই যে আমরা যদি ফাংশনের মানে আমরা এসএসসি লেভেলে যেগুলো শিখেছি যে ফাংশনের লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান নির্ণয়ের ক্ষেত্রে স্পর্শকের ঢাল ডিইউ বাই ডিএক্স ইকুয়াল টু কত বলতে হয়? 0 বলতে হয়। এবং এই ব্যাপারটা কেন বলতে হয় সেটা আমি এই ক্লাসেরই শেষ অংশে দেখিয়ে দিব। তো আমি আপনাদের শুরুতে শুধু একটু বলে নিচ্ছি যে যদি আমাদের দুই চলক বিশিষ্ট ফাংশনের আমরা লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান বের করতে চাই, তাহলে কি করতে হবে? ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু 0 আর ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু 0। এবং এটাকে অন্যভাবে বলা যায় ডেল ইউ বাই ডেল এক্স। যদি আমাদের ম্যাথটা সাপোজ ধরুন যে যদি আমাদের ম্যাথটা ইউ সমান থাকে, ধরুন আমি বললাম এরকম যে ইউ ইকুয়াল টু ফাংশনটা ধরুন এইভাবে আছে যে এক্স স্কোয়ার প্লাস হলো আমাদের ধরুন যে 2y স্কোয়ার, আর আমাদের কি আছে মাইনাস 4x। যদি এমন থাকে তাহলে আমরা এটা ডেল ইউ বাই ডেল এক্স বের করবো। এবং এইটাই ইউ আকারে না থেকে আমাদের কি এভাবেও কিন্তু থাকতে পারে যে এফ এক্স ওয়াই ইকুয়াল টু কত? এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস কি 4x। এক্ষেত্রে দুই ব্যাপারই কি আমাদের একই রকম। হ্যাঁ, ইউ বললে যে কথা, এফ এক্স ওয়াই বললে এক কথা। তো ইউ যদি বলে তাহলে আমরা ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু 0 বলবো, আর যদি এফ এক্স ওয়াই বলে সেক্ষেত্রে আমরা এফ এক্স ইকুয়াল টু 0 বলবো। তো আশা রাখি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এটা গেলো আমাদের দুই চলকের ফাংশনের ক্ষেত্রে লঘিষ্ঠ মান গরিষ্ঠ মানের শর্ত। আচ্ছা, এখন ব্যাপারটা যদি এরকম হয় যে তিন চলক, হ্যাঁ, যদি তিন চলক হয় সেক্ষেত্রে আমাদের একটা চলক বেড়ে যাবে, মানে ডেল ইউ বাই ডেল জেড আমাদের বের করতে হবে। সেক্ষেত্রে তিনটা চলক আমাদের কি থাকবে? এক্স ওয়াই জেড। আচ্ছা, এটা গেল আমাদের প্রথম একটা কন্ডিশন। এখন পরবর্তী কন্ডিশন যেটা যদি আমরা বের করতে চাই লঘিষ্ঠ মান গরিষ্ঠ মানের ক্ষেত্রে, সেক্ষেত্রে পরবর্তী কন্ডিশনটা হলো এরকম যে দুই চলকের ক্ষেত্রে গরিষ্ঠ মান থাকার যে শর্তটা, সেখানে আবার কিছু ব্যাপার আছে। এই ব্যাপারটা আপনাদের একটু মার্কিং করতে হবে। সেই ব্যাপারটা কেমন? যে আর লেস দেন 0, টি লেস দেন 0 এবং আর টি মাইনাস এ স্কোয়ার গ্রেটার দেন 0। এই সম্পর্কটা যদি থাকে বা এই সম্পর্কটা যদি আমরা ম্যাথে আনতে পারি, তাহলে সেটাতে গরিষ্ঠ মান থাকবে। আর যদি আমরা নিচের শর্তটা আনতে পারি, তাহলে সেখানে কি আমাদের লঘিষ্ঠ মান থাকবে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন যে স্যার ভাইয়া আপনি যে আর এবং টি এটা বললেন, এটা কোথা থেকে আসলো? আচ্ছা, এখন এই আর এর পরিচয়টা কি? আর এর পরিচয়টা হলো যদি আমাদের ইউ এর মাধ্যমে ফাংশনটা থাকে, তাহলে প্রথমবার ডেরিভেটিভ করার পর এটাকে আমরা কি দ্বিতীয়বার ডেরিভেটিভ করব। তো আপনারা জানেন দ্বিতীয়বার ডেরিভেটিভ করলে সেটাকে আমরা ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার বলি। আচ্ছা, এবং এটার যদি ফাংশনটা যদি ইউ এর মাধ্যমে না থেকে যদি এফ এক্স এর মাধ্যমে থাকে, তাহলে এটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করি, তাহলে কি এফ আমরা কি লিখবো? এফ এক্স এক্স লিখবো। আচ্ছা, তাহলে এফ এক্স এক্স আর
এই যে এই ব্যাপারটা, হ্যাঁ এই ব্যাপারটা লেখা কিন্তু একই কথা। তাহলে অনুরূপভাবে আমাদের এসটা কী হবে, ওয়াই সাপেক্ষে সেকেন্ড ডেরিভেটিভ হবে। আর টি আমাদের যেটা, টিটা হলো কি, টিটা হলো প্রথমে ইউটাকে আমাদের এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দেন আমাকে কী করতে হবে, ওই ব্যাপারটাকে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। এর জন্য আমরা এখানে কী লিখছি, এফ এক্স ওয়াই। তো ব্যাপারটা আশা রাখি বুঝতে পেরেছেন। আমরা যখন ম্যাথ করব আর কি, মানে এই অধ্যায়ের ম্যাথ যখন আমরা করব তখন আমরা ধীরে ধীরে এই বিষয়গুলা আমাদের সামনে আনবো, আপনাদের সামনে আনবো। তো আশা রাখি সেগুলো আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আমি খুব স্লোলি দেখাবো আর কি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখন এখানে আরও দুটা কথা গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের ক্ষেত্রে। সে দুটা কথা কি, আমাদের সন্ধিবিন্দু একটা কথা বা একটা শব্দ, আর একটা কি স্যাডল বিন্দু। এটা আপনাদের বইতেও বলা আছে, আমি আপনাদের সুবিধার্থে এটাকেও একটু লিখে দিয়েছি। যদি মানে যেটা বলতে চাইছি যে যদি এ বি বিন্দুতে, এ বিটা হলো আমাদের একটা স্থানাঙ্ক, হ্যাঁ, যদি এ বি বিন্দুতে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে এবং ওয়াইয়ের সাপেক্ষে যদি 0 হয়, মানে ফাংশনটা যদি এফের মাধ্যমে দেওয়া থাকে, তবে বিন্দুটিকে, মানে ওই যে বিন্দুটাকে, এই বিন্দুটাকে আমরা কি বলবো, ওই ফাংশনের সন্ধিবিন্দু বলবো আমরা। মানে যদি ডেল এফ বাই ডেল এক্স বা ডেল এফ বাই ডেল ওয়াই ইকুয়াল টু 0 হয়, তবে ওইখান থেকে আমাদের এক্স ওয়াইয়ের যে মানটা পাবো সেই মানটাকে আমরা কি বলবো, সন্ধিবিন্দু বলবো। আচ্ছা, আর যদি কোনো সন্ধিবিন্দুতে, মানে যে সন্ধিবিন্দুটা আমরা পাইলাম, ওই বিন্দুটি যদি ফাংশনের লঘিষ্ঠ মান বা গরিষ্ঠ মান নাই থাকে, তবে ওই সন্ধিবিন্দুটাকে আমরা কি বলবো, স্যাডল বিন্দু বলবো। ঠিক আছে, দুটা পয়েন্ট। সন্ধিবিন্দুটা মূলত কি, সন্ধিবিন্দুটা মূলত হইল যে আমরা কি করব, এই সন্ধিবিন্দু নির্ণয়ের জন্য মূলত আমরা ডেল এফ বাই ডেল এক্স আর ডেল এফ বাই ডেল ওয়াই ইকুয়াল টু 0 বলবো, এবং ওইখান থেকে এক্স এবং ওয়াইয়ের যে মানটা হবে সেটাই কি আমাদের সন্ধিবিন্দু। এখন যদি এই বিন্দুতে ফাংশনের ধরুন যে এক্স ওয়াইয়ের মানটা আমরা বের করলাম, সেখানে যদি ফাংশনটির লঘিষ্ঠ মান বা গরিষ্ঠ মান কিছুই না থাকে, তাহলে আমরা ওই বিন্দুটাকে কি বলবো, স্যাডল বিন্দু বলবো। এবং এটা আমরা যখন ম্যাথ করব তখন আমরা কিন্তু বলতে পারবো যে ওই বিন্দুটা আমাদের স্যাডল বিন্দু। কেন স্যাডল বিন্দু? কারণ আমাদের ধরুন এই যে শর্তগুলা, এই শর্তটা ফুলফিল করবে না। ধরুন আমাদের এরকম হতে পারে যে আর লেস দেন 0, টি লেস দেন 0 এবং আর টি মাইনাস স্কোয়ার লেস দেন 0। তাহলে সবগুলো যদি লেস দেন 0 হয়, তাহলে কিন্তু তার লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান কিছুই থাকবে না। সেক্ষেত্রে আমাদের ওই বিন্দুটা কি হবে, স্যাডল বিন্দু। তো আশা রাখি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। মূলত আপনারা কি করবেন, এই আমাদের হইল লঘিষ্ঠ মান গরিষ্ঠ মানের যে শর্তটা এবং আর এস এবং টি এর পরিচয়টা কি, এটা যদি আপনারা একটু মনে রাখতে পারেন। আর এখানে ওই আমরা যখন দুই চলকের ক্ষেত্রে আমাদের লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান বের করবো, সেক্ষেত্রে আমরা ওই ফাংশনটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে ইকুয়াল টু 0 ধরবো, আর ওয়াইয়ের মান বের করার জন্য আমরা ওই ফাংশনটাকে ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা 0 ধরবো। এবং এটা কেন ধরি আমরা লঘিষ্ঠ মান গরিষ্ঠ মানের ক্ষেত্রে, কেন আমরা ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু 0 বা ঢালটাকে কেন 0 বলি, সেটা আমি একটু পরে আপনাদের ব্যাখ্যা করব, খুব বিশদভাবে ব্যাখ্যা করব আর কি, যাতে আপনারা বুঝতে পারেন যে কেন আমাদের স্পর্শকের ঢালটা, মানে লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান বের করার ক্ষেত্রে আমাদের স্পর্শকের ঢালটা 0 হয়, সেটা আমি দেখাবো। আর লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান ব্যাপারটা আরও একটু সুন্দর ডিটেলসভাবে আমি এরপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আপনারা কী করবেন, এই বিষয়টা মনে রাখবেন। আর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কি, এই অংশটুকুর মাধ্যমে আমরা বলতে পারবো যে এই ফাংশনটার লঘিষ্ঠ মান থাকবে, গরিষ্ঠ মান থাকবে। তো আশা রাখি বুঝতে পেরেছেন। এখন আমাদের 3 চলকের যে ফাংশনের যে ম্যাথগুলো থাকবে, সেখানে তো আমরা অন্য একটা নিয়ম অ্যাপ্লাই করব। তো আমরা প্রাথমিক অবস্থায় কী করতেছি, প্রাথমিক অবস্থায় আমরা মূলত 2 চলকের ফাংশনের লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মান নির্ণয়ের যে রুলস, সেটা আমরা একটু আপনাদের বললাম। আচ্ছা, আমরা যখন ম্যাথ করব তখন এই বিষয়টা আপনাদের মাঝে কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন আমি যে কথাটা বলছিলাম যে আমরা কি করব, ওই কেন আমাদের চরম মান, লঘুমান গুরুমান নির্ণয়ের ক্ষেত্রে কেন আমাদের এই ডিইউ বাই ডিএক্স বা ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু কেন 0 ধরতে হয়। আচ্ছা, এখন একটু খেয়াল করুন। আরেকটা কথা এখানে হলো, সন্ধিবিন্দুর যে মানটা আমরা পাবো, সেটা যদি আমরা প্রদত্ত ফাংশনে বসাই, তাহলে বসাইলেই আমাদের ফাংশনে কি মান পাওয়া যাবে, লঘিষ্ঠ মান বা গরিষ্ঠ মান পাওয়া যাবে। মানে ওই এক্স ওয়াইয়ের মানগুলো যদি আমরা ওই ফাংশনে বসাই দিই, তাহলে আমরা কি পাবো, লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান পেয়ে যাব। তো এটা আমরা যখন ম্যাথ করব তখন আমরা আরও ডিটেলসে বুঝবো। আচ্ছা, এখন আমরা একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা মূলত যেটা বলতে চাচ্ছি যে লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান বলতে আমরা কি বুঝি, এটা যদি একটু ক্লিয়ার করি। প্রথমে তো বললাম লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান, কিন্তু এই ব্যাপারটা আসলে কি, সেটা যদি আমি একটু বোঝানোর চেষ্টা করি। যে দেখুন, প্রথমে আমাদের নামটা হলো কি, প্রথমে হলো আমাদের কি গরিষ্ঠ মান বা গুরুমান বা বৃহত্তম মান, এটা দ্বারা আমরা কি বুঝি। আচ্ছা, পাশের যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চিত্রে আমাদের যে এই যে পয়েন্টটা এফসি, এটাই কিন্তু আমাদের গুরুমান। কেন গুরুমান সেটা যদি একটু ব্যাখ্যা করি, যে এক্স ইকুয়াল টু সি বিন্দুতে এফ এক্স ফাংশনের যে মানটা আছে, সেটাই কিন্তু আমাদের কি এফসি। তাহলে এফসিকে
গরিষ্ঠ মান গুরুমান বলা হবে বা বৃহত্তম মান বলা হবে যদি এক্স ইকুয়াল টু সি বিন্দুর নিকট প্রতিবেশী বলতে কি এই সি বিন্দুর বাম পাশে মানে এই একজাক্ট এই বিন্দুটার বাম পাশ এবং ডান পাশে মান অপেক্ষা এই এফসি এর মানটা কি হইতেছে সর্বোচ্চ হইতেছে আর কি। এফসি সর্বদাই কি হইতেছে যে এই পাশের মানে নিকটতম যে আমাদের প্রতিবেশী এই অংশটুকু এবং এই অংশটুকুর সে এফসি এর মানটা কি হচ্ছে সর্বাপেক্ষা বৃহৎ হচ্ছে। তাহলে আমাদের এই বিন্দুতেই কি পাওয়া যাবে গুরুমান পাওয়া যাবে, অর্থাৎ আমাদের এই ফাংশনটার ক্ষেত্রে এফসি হলো আমাদের কি গুরুমান। আচ্ছা, এখন নিচের চিত্রটা যদি আমরা খেয়াল করি যে লঘিষ্ঠ মান লঘুমান বা গুরুমান ক্ষুদ্রতম মান আমরা কীভাবে পাই, এখানে আমরা এখানে এফডি যে পয়েন্টটা খেয়াল করুন, এফডি এর যে আশেপাশে যে অন্যান্য আমাদের এলাকাটা আছে অন্যান্য যে প্রতিবেশী আছে এই প্রতিবেশীর তুলনায় এফডিটা কিন্তু কি সবচেয়ে ছোট। তাহলে আমরা এই পয়েন্টটাকেই কি বলবো আমাদের কি এই পয়েন্টে আমরা কি বের করব মানে আমরা এই পয়েন্টেই লঘুমান বা ক্ষুদ্রতম মান পাবো। এই হচ্ছে ব্যাপার যে লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মানের যে ব্যাপারটা। তো আশা রাখি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যেটা বলবো যে আমরা কেন এই পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ বা ঢালটা আমরা কেন শূন্য বলি সেটা আমরা একটু বিস্তারিত বলবো, এবং এটার জন্য আমরা একটা পরবর্তী চিত্রটা যদি আমরা একটু খেয়াল করি, এই যে চিত্রটা আপনারা একটু খেয়াল করেছেন এখানে কিন্তু আমাদের একটু বুঝতে হবে যে পুরো বিষয়টা কি। আচ্ছা, পুরো বিষয়টা বলতে মানে আমি যেটা বলতে চাচ্ছি আমরা এই লেখচিত্রের মাধ্যমে যে লঘুমান এবং গুরুমানের ক্ষেত্রে বা লঘিষ্ঠ মান গরিষ্ঠ মানের ক্ষেত্রে কেন আমরা ওই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0 বলি বা ডেল ইউ বাই ডেল এক্স আমরা কেন 0 বলি। আচ্ছা, যদি ব্যাপারটা একটু খেয়াল করেন যে এখানে যে ফাংশনটা আমরা দেখাইছি এই যে এই ফাংশনটা এইভাবে যেয়ে আবার উপরের দিকে উঠে এভাবে একটা কি হয়েছে আবার নিচের দিকে আসতেছে উপরের দিকে আসতেছে। এখন এখানে যদি আপনারা খেয়াল করেন যে এ বিন্দুতে যে ঢালটা এই পয়েন্টের যে ঢালটা এবং বি বিন্দুতে যে ঢালটা এই বিন্দুতে ঢালটা কিন্তু কি এই বিন্দুতে যে ঢালটা সেটা কিন্তু ধনাত্মক, কারণ এই যে আমরা ঢালটা এই যে রেখাটা যে টানছি আমরা এই রেখাটা যে টানছি এই রেখাটা কিন্তু আমাদের কি করছে সূক্ষ্মকোণ উৎপন্ন করছে। সুতরাং এই বিন্দুতে যে ঢালটা এটা কিন্তু আমাদের কি ধনাত্মক, আর বি বিন্দুতে যে ঢালটা এটা আমাদের কি ঋণাত্মক। তাহলে আমরা বলতে পারতেছি কি যে এ থেকে বি পর্যন্ত একটা বিন্দু কি করতেছে স্থান পরিবর্তন করে, তাহলে এ এবং বি এর মধ্যবর্তী প্রত্যেকটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ধনাত্মক হতে ঋণাত্মকে পরিবর্তিত হয়। মানে এই এখান থেকে এখানে কি আমাদের ধনাত্মক থেকে এটা কি হচ্ছে ঋণাত্মকে পরিবর্তিত হচ্ছে, কারণ ধনাত্মক অক্ষের সাথে স্পর্শকের দিক সূক্ষ্মকোণ হতে স্থূলকোণে পরিবর্তিত হয়েছে। সুতরাং এই যে এ বিন্দু আর পি বিন্দুর যে মধ্যবর্তী একটা বিন্দু আছে P1, এই যে আমাদের P1, এই P1 বিন্দুটা যদি আমরা একটা স্পর্শক আঁকি তাহলে এই স্পর্শকের ঢালটা কি আমাদের ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কি হচ্ছে শূন্য হচ্ছে। কেন শূন্য হচ্ছে? কারণ এই বিন্দুতে যদি আমরা একটা স্পর্শক আঁকি সেই স্পর্শকটা আমাদের কি এক্স অক্ষের সমান্তরাল, এই কারণেই কিন্তু আমাদের P1 বিন্দুতে স্পর্শকের ঢালটা কি হচ্ছে শূন্য হচ্ছে। আবার যদি আমরা ওই দিকে খেয়াল করি এই অংশটুকু যদি খেয়াল করি যে এই যে সি বিন্দুতে স্পর্শকের ঢালটা কিন্তু নেগেটিভ, কিন্তু ডি বিন্দুতে স্পর্শকের ঢাল সেটা কিন্তু কি পজিটিভ। আচ্ছা, এখন তাহলে একটা বিন্দু কি করছে সি থেকে ডি পর্যন্ত স্থান পরিবর্তন করলে সি ও ডি এর মধ্যবর্তী প্রত্যেকটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল মানে সি এবং ডি, এই যে সি এবং ডি এর মধ্যবর্তী প্রত্যেকটা বিন্দুতে মানে এই বিন্দু প্রত্যেকটা বিন্দুতে স্পর্শকের ঢাল কি ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে কি হতে পরিবর্তিত হয়েছে। ফলে সি ও ডি বিন্দুর মধ্যবর্তী যে পয়েন্টটা আছে মানে মাঝখানের যে পয়েন্টটা আছে অর্থাৎ P4 কিন্তু আমাদের যে স্পর্শকটা এখানে যদি আমরা স্পর্শক আঁকি অর্থাৎ এখানে স্পর্শক আঁকলাম সেটা হলো ঋণাত্মক, এখানে একটা স্পর্শক আঁকলাম সেটা হলো ধনাত্মক, কিন্তু আমরা যদি মাঝখানের পয়েন্টে যদি একটা স্পর্শক আঁকি সেই স্পর্শকটা কি আমাদের এক্স অক্ষের সমান্তরাল। সুতরাং এই পয়েন্টে আমাদের কি ঢালটা কি এক্স অক্ষের সমান্তরাল, যেহেতু ঢালটা কি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে আমরা ফাইনালি যদি এই চিত্রটি একটু খেয়াল করেন যে আমাদের এ থেকে বি এর মাঝখানে P1 পয়েন্ট এবং সি থেকে ডি এর মাঝখানে P4 পয়েন্ট, এই দুই পয়েন্টে আমাদের কিন্তু কি হচ্ছে ঢালটা কিন্তু স্পর্শকের ঢালটা কি হচ্ছে 0 হচ্ছে। এবং এই পয়েন্টগুলোতে আমি কি পাই, ধরেন এই পয়েন্টে আমরা কি পাচ্ছি, এই পয়েন্টে আমরা গরিষ্ঠ মান পাবো এবং এই পয়েন্টে আমরা কি পাবো লঘিষ্ঠ মান পাবো। যে
এ থেকে বি পয়েন্টের মাঝখানে এই P1 পয়েন্টে, হ্যাঁ, এ থেকে বি এর মাঝখানে P1 পয়েন্টে এই ফাংশনের কি পাওয়া যাবে, এই ফাংশনের ঘনিষ্ঠ মান পাওয়া যাবে, এবং সি এবং ডি এর মাঝখানে P4 পয়েন্টে এই ফাংশনের কি লঘিষ্ঠ মান পাওয়া যাবে, এবং এই পয়েন্টে স্পর্শকের ঢালটা কি, স্পর্শকের ঢালটা ইকুয়াল টু 0। তো এই কারণে আমরা মূলত লঘুমান এবং গুরুমান বের করার ক্ষেত্রে আমরা স্পর্শকের ঢাল ইকুয়াল টু কি বলি, 0 বলি। তো আশা রাখি এই চিত্রটার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে কেন লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মান বের করার ক্ষেত্রে আমাদের স্পর্শকের ঢাল ইকুয়াল টু 0 বলতে হবে। আচ্ছা, এখন আমরা যে পুরো বিষয়টা বললাম, এই পুরো বিষয়টা বোঝানোর জন্য আজকের এই ক্লাসে আমরা একটা ম্যাথ দেখিয়ে আজকের ক্লাসটা আমরা শেষ করব, এবং এর পরবর্তীতে আমরা পর্যায়ক্রমে এই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে সেগুলা সলভ করার চেষ্টা করব। তো আমরা শুরুতে একটু সহজ থেকে শুরু করব আর কি। মূলত আমরা দুই চলকের যে ফাংশনগুলো আছে ওই ফাংশনের লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান বের করব, এবং এর পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমরা একটু কঠিনের দিকে ধাবিত হব। অর্থাৎ সেক্ষেত্রে আমরা তিন চলকের যে ফাংশন আছে ওই ফাংশনের লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান বের করার চেষ্টা করব। আচ্ছা, এখন তো আমরা আজকের ভিডিওতে একটা ম্যাথ মূলত সলভ করব। তো স্ক্রিনে আপনারা একটা ম্যাথ দেখতে পাচ্ছেন, এটা কি আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2015, 19 এবং 20 সালে আসছিল। কি বলছে যে এই ফাংশনটার লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান বের করো। আচ্ছা, তো এই ফাংশনটা কিন্তু আমাদের কি ইউ আকারে দেওয়া আছে। তাহলে আমরা কি করব, শুরুতেই আমাদের যেটা দেওয়া আছে এটা আমরা লিখে নিই। তাহলে দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে হলো ইউ ইকুয়াল টু, এটা আমরা একটু লিখে নিই। দেওয়া আছে ইউ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস কত ওয়াই স্কোয়ার প্লাস 13x মাইনাস 12y প্লাস কত 13। আচ্ছা, তাহলে যেহেতু এই ফাংশনটা ইউ এর মাধ্যমে দেওয়া আছে, সুতরাং এটাকে আমরা শুরুতে কি করব, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে আমরা যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, এই ব্যাপারটা আমি একটু আস্তে আস্তেই করছি। এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ আমরা কি জানি, 2x। তারপর মাইনাস আমরা কি করব, 3 তো আমাদের কনস্ট্যান্ট, তাহলে এক্স ওয়াইকে আমরা এক্স এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, তাহলে যেহেতু আমরা কি করতেছি, মানে আমরা মূলত ডেরিভেটিভ করতেছি কাকে, এক্স এর সাপেক্ষে কাকে, 3xy-কে। তাহলে আমাদের কিন্তু এখানে ফিল করতে হবে কি, এখানে আমাদের 3y-টা কিন্তু আমাদের কনস্ট্যান্ট। তাহলে এক্সকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে কি 1, সেই 1 আর লেখার প্রয়োজন নাই। তাহলে আমরা ফাইনালি কি লিখব, 3y। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে তো 0, যেহেতু আমাদের এখানে এক্স নাই, আর প্লাস 13x। তো এটা ডেরিভেটিভ কত আমাদের 13, যেহেতু এক্স এর ডেরিভেটিভ কত আমাদের 1, আর আমাদের ওয়াই এর ডেরিভেটিভ তো এক্স এর সাপেক্ষে 0, আর 13 তো আমাদের কনস্ট্যান্ট। এই হলো আমাদের ডেল ইউ বাই ডেল এক্স। আর আমরা যদি এখানে ডেল ইউ বাই ডেল ওয়াইটাও বের করে ফেলি, তাহলে ডেল ইউ বাই ডেল ওয়াই কত হবে আমাদের, এক্স স্কোয়ারকে যদি ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে 0, তাহলে মাইনাস 3x কেন, কারণ আমরা যেহেতু ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, তাহলে 3xটা তাহলে আমাদের কি কনস্ট্যান্ট। তাহলে ওয়াইকে যদি ওয়াই এর সাপেক্ষে তাহলে 1 আসবে, সেই 1 আর আমাদের লেখার প্রয়োজন নাই। আর ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ করতে আমাদের, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হলো আমাদের 2y, আর 13x এর ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে 0, আর মাইনাস কত 12, ওয়াই ডেরিভেটিভ যেহেতু 1, আর 13 এর ডেরিভেটিভ কত ওয়াই এর সাপেক্ষে 0। তো আশা রাখি ডেল ইউ বাই ডেল এক্স এবং ডেল ইউ বাই ডেল ওয়াই এর ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এখন যেহেতু আমাদের এই ম্যাথটা লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান বের করার ক্ষেত্রে আমরা পূর্বেই বলেছি আমাদের কি দরকার, আর এস এবং টি দরকার। তাহলে আরটা আমরা কি জানি, আমরা যদি একটু অন্য কালার ইউজ করি, আচ্ছা আমরা সাদা কালারটি ইউজ করি, তাহলে আর ইকুয়াল টু আমরা কি জানি, আর ইকুয়াল টু আমরা জানি ডেল স্কোয়ার ইউ বাই কত ডেল এক্স স্কোয়ার। অর্থাৎ এই যে আমরা ডেল ইউ বাই ডেল এক্স পেয়েছি, এটাকে আমরা কি করবো, এক্স এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করি, তাহলে আমরা কত পাবো, 2, রাইট। আচ্ছা, আর টিটা আমাদের কত, টিটা হলো আমাদের এই ব্যাপারটাকে আমরা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে ডেল স্কোয়ার ইউ বাই কত ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি হবে আমাদের, ওয়াই এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে এই অংশটুকু আমাদের 0, যেহেতু আমাদের এখানে কোনো ওয়াই নাই, আর 2y এর ডেরিভেটিভ কত আমাদের 2, আর 12 তো আমাদের কনস্ট্যান্ট। তো আপনারা আর এবং টি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমাদের কি দরকার, আমাদের এস দরকার। আচ্ছা, এসটা আমাদের কি, এসটা হলো আমাদের, আমরা জানি যে ডেল স্কোয়ার ইউ বাই কত ডেল এক্স ডেল ওয়াই। অর্থাৎ আমরা যে শুরুতে ডেল ইউ বাই ডেল এক্স পেয়েছি, এই ব্যাপারটাকে আমরা আবার কি করব, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ, কারণ এখানে যেহেতু ডেল স্কোয়ার ইউ
বাই ডেল এক্স ডেল ওয়াই আছে, তাহলে শুরুতে তো আমাদের ডেল ইউ বাই ডেল এক্স আছে, সুতরাং এই ব্যাপারটাকে আমরা ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা এসটা পেয়ে যাই। তাহলে এটাকে যদি আমরা ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা কী পাবো, 2x তো ওয়াইয়ের সাপেক্ষে 0, তাহলে মাইনাস কত পাবো আমরা, -3 পাবো। আর 13 তো ডেরিভেটিভ শূন্যই, যেহেতু এটা একটা কনস্ট্যান্ট। তো এখন আমরা এগুলো বের করলাম। এখন তো আমাদের মূল বিষয়টা কি, মূল বিষয়টা হলো আমরা এখান থেকে কি করব, এক্স ওয়াইয়ের মানটা অর্থাৎ আমরা সন্ধি বিন্দুটা বের করার চেষ্টা করবো, যেটা আমরা পূর্বেই বলেছি। তাহলে এখন আমরা কি লিখবো, ইউ এর আমরা এটা লিখবো যে ইউ এর গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান থাকার শর্ত হতে পাই, থাকার শর্ত হতে পাই। আচ্ছা, থাকার শর্ত হতে আমরা কি পাই, যে ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু 0। তাহলে অতএব আমরা কি বলতে পারি, ডেল ইউ বাই ডেল এক্স এর মানটা কত আমাদের, 2x মাইনাস কত আমাদের 3y প্লাস 13 ইকুয়াল টু কত, 0। আর এখানে যদি আমরা পার্টিশন করে ওটাকে লিখি, এখানে কি আছে আমাদের ডেল ইউ বাই ডেল ইউ বাই ডেল ইউ, তাহলে আমাদের এখানে কি হবে, ডেল ইউ বাই ডেল ওয়াই। ডেল ওয়াই ইকুয়াল টু 0, তাহলে ডেল ইউ বাই ডেল ওয়াইয়ের মানটা আমাদের কত, তবে আমরা কি বলতে পারি, -3x প্লাস কত আমাদের 2y -12 ইকুয়াল টু কি 0। আচ্ছা, আমরা এখন কি করব, এই যে আমাদের দুইটা সমীকরণ আমরা পাইলাম, এই দুইটা সমীকরণকে আমরা সমাধান করে এক্স ওয়াইয়ের মানটা বের করব। ঠিক আছে, এই দুইটাকে সমাধান করে আমরা কি করব, এক্স ওয়াইয়ের মানটা বের করব। এখন যেহেতু এই পয়েন্টে এবং এই পয়েন্টে মানে এক্স ওয়াইয়ের যে মানটা আমরা পাবো, এই পয়েন্ট মানগুলো আমরা RST-তে বসাবো। RST-তে বসাইলে আমাদের যে শর্তগুলো আছে ওই শর্তটা যেভাবে ফিল করবে ওই হিসেবে আমাদের গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা মূলত একটা কাজ করি আমাদের সুবিধার্থে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই এবং এই যে আমাদের এটা আছে এটাকে আমরা কি করব, 2 নম্বর সমীকরণ দিই। আচ্ছা, যেহেতু আমরা এখান থেকে এক্স ওয়ান মান বের করবো, এটা আপনারা যে কোনো পথে করতে পারেন। আমরা কি করব তাহলে, এটা যেহেতু +2y বা এটা যেহেতু 2x আছে, তাহলে এটাকে 2 দিয়ে পূরণ করে এটাকে 3 দিয়ে পূরণ করলে যোগ করলে কিন্তু আমাদের ওয়াইয়ের মানটা বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে সেটাই আমরা করি। তাহলে কি করব আমরা, 1 গুণন কত আমাদের, 1 গুণন 3 আর 2 গুণন কত 2, রাইট। তাহলে আমরা এটা লিখি, পরের পেতে চলে যাই যে 1 পূরণ 1 নং সমীকরণটা আমরা কত দিয়ে পূরণ করব, 3 দিয়ে। তাহলে 1 × 3 প্লাস আমাদের কত, প্লাস আমাদের 2 × 2, এইভাবে লিখলেও কিন্তু চলবে। আচ্ছা, সেটা যদি আমরা তাহলে 1 নং আমরা 3 দিয়ে পূরণ করলে কত হবে, 6x, তারপর হবে আমাদের কত, 3 দিয়ে পূরণ করলে -9y প্লাস কত 39 ইকুয়াল টু 0, এবং এর সাথে আমরা কি করব, 2 এর 2 গুণন, তাহলে -6x তারপর কত +4y তারপর কত মাইনাস কত 24 ইকুয়াল টু কত 0। আচ্ছা, তাহলে এটা আমরা যোগ করে দিই, যোগ যদি করে দিই তাহলে আমরা কত পাই, যোগ করলে আমরা পাই, এটা তো ক্যান্সেল, তাহলে এটা -5y, রাইট। তাহলে -5y আর প্লাস আমাদের কত 15 ইকুয়াল টু 0, তাহলে -5y ইজ ইকুয়াল টু -15, তাহলে আমাদের ওয়াইয়ের মানটা কত আসছে 3। এখন ওয়াইয়ের মানটা যদি আমরা বসিয়ে দিই, 1 নঙ্গে যদি বসিয়ে দিই তাহলে 1 ইমপ্লাইজ, এই হিসাবগুলো আপনারা পারবেন, এগুলো আমি আর বিস্তারিত যাচ্ছি না। তাহলে 1 ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু কত -2। আচ্ছা, এখন এই যে আমরা এক্স এবং ওয়াইয়ের মানটা পেলাম, এই মানটা আমরা কোথায় বসাবো, আর টি এবং এসে বসাবো। তাহলে আমরা কি লিখব, যে তাহলে আমরা কি পেলাম, এটা লিখে নিই যে ফাংশনের সন্ধিবিন্দু আমরা কি পেলাম। তাহলে অতএব ফাংশনের সন্ধিবিন্দু, তাহলে ফাংশনের সন্ধিবিন্দু আমরা কি পাইলাম, -2, কত 3। তাহলে আমরা এই পাশে লিখব যে সন্ধিবিন্দুতে
আচ্ছা একটু বানানটা ভুল হলো। আচ্ছা সন্ধি বিন্দুতে, তাই না? তাহলে সন্ধি বিন্দুতে আমরা কি পাই? আর ইকুয়াল টু কত পাই? আর কিন্তু আমাদের কোনো এক্স যুক্ত কিছু নাই, এক্স যুক্ত কিছু নাই, কিন্তু এক্স যুক্ত কিছু তো আমাদের থাকতে পারতো। আচ্ছা যেহেতু এক্স যুক্ত কিছু নাই, এখানে এক্স যুক্ত কিছু নাই, তাহলে আমাদের এই সন্ধি বিন্দুতে আর ইকুয়াল টু কত? 2। 2টা কি গ্রেটার দেন 0। আচ্ছা তারপর আমাদের এস কত? আচ্ছা এস আমাদের কত? এস আমাদের হবে কি, যেহেতু এস আমাদের কত? -3। এটার মধ্যে কিন্তু আমাদের কোনো এক্স ওয়াই যুক্ত পদ নাই, তাহলে এস হলো আমাদের -3। এটা কি আমাদের লেস দেন 0। -3 আর হলো আর হলো আমাদের 2 গ্রেটার দেন 0, আর এস হলো আমাদের কত? আচ্ছা আর টি মাইনাস এ স্কোয়ার বেস করতে হবে আমাদের, তাই না? একটু ভুল বলতেছি আমরা। আচ্ছা আচ্ছা এখন সন্ধি বিন্দুতে এটা আমরা লিখে দিই। সন্ধি বিন্দুতে, তাহলে সন্ধি বিন্দুতে আমাদের আর ইজ ইকুয়াল টু কত? আর 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 আমাদের যেহেতু আমাদের এখানে আর এর মধ্যে কোনো এক্স যুক্ত বা ওয়াই যুক্ত কিছু পদ নাই, তাহলে আর ইকুয়াল টু কত আমাদের? 2। 2টাই আমাদের কি গ্রেটার দেন 0। তারপর আমরা কাকে দেখব? টি। টি আমাদের কত? টি হলো আমাদের এখানে টি কত আছে আমাদের? এটাও কিন্তু 2 আছে, তাহলে টি ইজ ইকুয়াল টু কত? 2। যেহেতু এটার মধ্যে আমাদের কোনো এক্স ওয়াই যুক্ত পদ নাই, সুতরাং আমাদের সরাসরি 2ই হবে। তাহলে 2টা কি আবার গ্রেটার দেন 0। আচ্ছা এবং ফাইনালি যেটা আমরা লিখি যে এস স্কোয়ার, হ্যাঁ এসও তো আমাদের পেতে হবে, তাহলে এস কত আমাদের? এস হলো আমাদের কত? -3। তাহলে এখানে এস এর মধ্যে যেহেতু এক্স ওয়াই যুক্ত কোনো পদ নাই, তাহলে এস ইকুয়ালটা কত? -3। এখন আমরা ফাইনালি কি করব? আর টি, যেটা আমরা বের করি যে আর টি মাইনাস এস স্কোয়ার, আর টি মাইনাস কত? এস স্কোয়ার। তাহলে আর টি মাইনাস এস স্কোয়ার ইকুয়াল টু কত হবে? আর এর মান তো আমাদের 2, আর আমাদের টির মান কত? 2 মাইনাস এস হলো কি -3 তার কি স্কোয়ার। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি 4 -9। তাহলে 4 - 9 কত আমাদের? -5। তাহলে -5টা কি আমাদের 0-র চেয়ে ছোট। আচ্ছা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে আর আমাদের 0-র চেয়ে বড়, টি আমাদের 0-র চেয়ে বড়, আর আর টি মাইনাস এস স্কোয়ার এটা আমাদের 0-র চেয়ে ছোট। যেহেতু আমরা লঘিষ্ঠ মান গরিষ্ঠ মানের ক্ষেত্রে যে শর্তগুলো বলছিলাম যে সবগুলা যদি গ্রেটার দেন 0 থাকে আর কি আমাদের, যে আর টি মাইনাস এস, আর টি এবং কি আমাদের আছে এস। তাহলে আমরা বলছিলাম যে আর লেস দেন 0, আর গ্রেটার দেন 0, টি গ্রেটার দেন 0, এই দুটো যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে আর টি মাইনাস স্কোয়ার আমাদের কি হবে? গ্রেটার দেন 0 হবে। এটা আমাদের কি বলে লঘিষ্ঠ মানের শর্তটা, মানে আর গ্রেটার দেন 0, টি গ্রেটার দেন 0, তাহলে আর টি মাইনাস স্কোয়ার এটাও আমাদের কি হবে? গ্রেটার দেন 0। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর টি মাইনাস স্কোয়ার লেস দেন 0। মূলত লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান দুই ক্ষেত্রে আমাদের আর ডি মাইনাস স্কোয়ারের মানটা কি? গ্রেটার দেন 0। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আর ডি মাইনাস স্কোয়ারটা লেস দেন 0 হচ্ছে, সুতরাং আমরা বলতে পারি যে এই ফাংশনটা লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান কোনোটাই নেই, যেহেতু আমাদের আর ডি মাইনাস স্কোয়ার কি হচ্ছে? 0-র চেয়ে ছোট হচ্ছে। কারণ লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মান থাকতে হলে আমাদের খেয়াল করতে হবে আর ডি মাইনাস স্কোয়ারটা অবশ্যই কি হবে? 0-র চেয়ে বড় হবে, কারণ এটাই আমরা ওই শর্তে বলেছি। তো যেহেতু আমাদের এখানে আর ডি মাইনাস স্কোয়ার লেস দেন 0, সুতরাং এই পয়েন্টে অর্থাৎ এই ফাংশনে আমাদের লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান কোনোটাই নাই। যেহেতু নাই, তাহলে এই বিন্দুটা আমাদের কি হবে? সেডেল বিন্দু, অর্থাৎ -2, 3 বিন্দুটাই আমাদের কি হবে? সেডেল বিন্দু। সুতরাং আমরা কি লিখবো? বাংলা ভাষাটা কি লিখবো? সুতরাং এটা আমরা একটু লিখে দিই যে সুতরাং প্রদত্ত ফাংশনের গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান নাই, এটা নাই। তাহলে আমাদের বিন্দুটা কি হলো? স্যাডেল বিন্দু। অর্থাৎ এই যে বিন্দুটা আমাদের সন্ধি বিন্দু, এটাই আমাদের কি? স্যাডেল বিন্দু। তাহলে প্রদত্ত বিন্দুটি, তাহলে বিন্দুটি আমাদের কি? বিন্দুটি আমাদের কি? স্যাডেল বিন্দু। এটা আমরা লিখে নিই, বিন্দুটি কি? স্যাডেল
বিন্দু। তো আশা রাখি ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। আমরা এর পরবর্তী ক্লাসগুলোতে কি করব, মানে উদাহরণ 2 থেকে শুরু করবো আর কি। উদাহরণ 2 এটা ঢাকা ইউনিভার্সিটি 2005 সালে আসছে। উদাহরণ 2টা না দেখিয়ে আমরা 3-এর 1 থেকে শুরু করব। অর্থাৎ আমরা এই অধ্যায়ের যতগুলো টাইপ পরীক্ষায় আসে, বারবার আসছে, সেগুলো আমরা সবগুলাই আপনাদের কি করব, সলভ করে দেওয়ার চেষ্টা করব। তারপরে যেহেতু অনেকগুলো ম্যাথ, অ্যাকচুয়ালি সবগুলো ম্যাথ সলভ করতে কিন্তু একটু ধৈর্য লাগবে, আপনাদের বেশি ধৈর্য লাগবে। আমি চেষ্টা করব আর কি যে এই প্লেলিস্টে, অর্থাৎ এই অধ্যায়ের যতগুলো প্লেলিস্টে সবগুলো ম্যাথ আপনাদের দেখানো। তো আশা রাখি এই পথ চালায় আপনারা আমাদের পাশে থাকবেন।